আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে আমি সমাধান করে দিব কমপ্লিটিং সেন্টেন্স। রাজশাহী বোর্ড 2024 সালে যে কমপ্লিটিং সেন্টেন্স এসেছিল সেই কমপ্লিটিং সেন্টেন্স আজকে আমি সমাধান করে দিব একবার বুঝিয়ে বুঝিয়ে ধাপে ধাপে, কোন রুলস কোনটা, কিভাবে, কোথায়, বাংলা অর্থ সহ সমাধান করার চেষ্টা করব। হ্যাড ইউ সট মাই হেল্প। তো এখানে আমরা ইফ কন্ডিশনের যে কাজগুলো শিখেছিলাম পূর্বের ক্লাসে। কন্ডিশনাল সেন্টেন্স টোটাল কয় প্রকার বলো তো? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে টোটাল কয় প্রকার? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল, সাথে আরেকটা আছে জিরো কন্ডিশনাল। কি আছে? জিরো কন্ডিশনাল। তো এই ফার্স্ট কন্ডিশনালে কি হয়? ফার্স্ট কন্ডিশনালে ভার্ব ওয়ান হয়, ইফের সাথে ভার্ব ওয়ান হয়, ইফ প্লাস ভি ওয়ান, আর অপার প্রান্তে উইল অথবা মে অথবা ক্যান হয়। নিশ্চয়ই মনে আছে। তারপর ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে। তারপর সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যেটা দেখি, প্রথমে ইফ বসে, তারপর ভি টু বসে, আর অপর প্রান্তে উড, কুড এবং মাইট বসে, সাথে ভি, এখানেও ভি অন, মানে ভি এর বেস ফর্ম হবে। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম হবে। তারপর থার্ড কন্ডিশনালে ইফ হয়, সাথে হ্যাড বসিয়ে ভার্ব থ্রি হয়, আর অপর প্রান্তে মানে কমার পাশের অংশ, কমার পরে যে অংশ থাকে সেখানে কি হয়? উড হ্যাভ, উড হ্যাভ, তারপর কি? কুড হ্যাভ, তারপর মাইট হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভি থ্রি হয়। তো ব্যাপারটা একটু খেয়াল করো, আমাদেরকে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এই এক নাম্বার মানে এতে তুমি মানে যত মার্ক তোমাকে দেওয়ার কথা বলবে ততই দিবে। অর্থাৎ যদি 1 হয় তাহলে 1 পাবে। সো অথবা যদি মানে 0.5 হয় তাহলে 0.5 পাবে। সো এখন দেখো জিরো কন্ডিশনালের ক্ষেত্রে এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং অপর প্রান্তেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ব্যাপারটা খেয়াল করে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এখানে কোনো শর্ত কাজ করে না। যেমন আমি যদি একটু বুঝিয়ে বলি, তুমি যদি আমাকে কল দাও তাহলে আমি তথ্যটা বলবো। দেখো, তুমি কল না দিলে আমি বলবো না, তুমি কল দিলে আমি বলবো। তার মানে কি? একটা শর্ত কাজ করতেছে, তুমি এটা করো আমি সেটা করব। এটা একটার সাথে আরেকটা নির্ভরশীল। বাট খেয়াল করে দেখো জিরো কন্ডিশনালের ক্ষেত্রে এইখানে যেমন তুমি আমাকে কল দিলে আমি বলবো, আচ্ছা কল দিলে নাও তো বলতে পারি, তাই না? সো এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম কল দিলে বলবো কি বলবো না, সম্ভাবনা আছে এমন ধরনের না। মানে তুমি যদি পানিকে যদি তাপ দাও তাহলে বলক দিবে, পানি কি বলক উঠবে না? সো এইখানে তাপ দিলে বলক উঠবে কি উঠবে না এরকম ভাবার কিছু নেই। তারপর বরফে তাপ দিলে কি হয়? গলে যাবে, তাই না? সো এই যে প্রত্যেকটা ব্যাপার একটু খেয়াল করে দেখো, মানে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ কথা, সেখানে কোনো কন্ডিশন লাগে না। তুমি বরফকে পানিতে দিলে বরফ ভাসবে, আরে বরফ পানিতে দিলে কখনো তো তলিয়ে যাবে না। তার মানে এটা কি ইউনিভার্সাল ট্রুথ কথা। বাট এই উপরের যে তিনটা, এই তিনটা ইউনিভার্সাল ট্রুথ না। সো এই তিনটাকে নিয়ে আমাদেরকে একটু দৌড়াতে হবে। এখন চলো আমরা দেখি এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে। এই সেন্টেন্সটা হচ্ছে, যেহেতু এখানে হ্যাড আছে, এখানে একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে, দেখো এই যে যদি এইখানের কোনো কাজ মানে ইফ যদি দেওয়া না থাকে, কোথাও কি দেওয়া না থাকে, এখানের কোনো কাজে যদি ইফ দেওয়া না থাকে, তখন এই সেন্টেন্সটা আমরা আরেকভাবে লিখতে পারি। বিশেষ করে এই থার্ড কন্ডিশনটা কিভাবে লিখতে পারি? আমরা ইফটা না দিয়ে আমরা হ্যাড দিয়ে শুরু করতে পারি।
কথাটা মনে থাকবে, আমরা ইফটা না দিয়ে হ্যাড দ্বারা শুরু করতে পারি। সবসময় মনে রাখবা এই ইফের পরে কিন্তু সবসময় একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট থাকবে। এখানে প্রত্যেকে আমি লিখিনি অবশ্য, ইফের পরে সাবজেক্ট থাকবে তারপর ভার্ব, সাবজেক্ট থাকবে তারপর ভার্ব। তো এখানেও সেম নিশ্চয়ই, ইফের পরে সাবজেক্ট থাকবে তারপর হ্যাড থাকবে তারপর ভি3 থাকবে। তো এই সাবজেক্টটা হ্যাডের পরে থাকবে এবং হ্যাডটা আগে থাকবে। যদি এমন হয় কখনো এই যে হ্যাডটা আগে থাকবে, তার মানে বুঝে নিবা কি এটা আছে ঠিক এমন ভাবে, ইফ ইউ হ্যাড সট। তাহলে যদি তুমি চাইতা, যদি তুমি অপেক্ষা করতা, যদি তুমি আকাঙ্ক্ষা করতা কি মাই হেল্প, আমার সাহায্যের, যদি তুমি আমার সাহায্যের আশা করতা, তাহলে এখন তুমি আমার সাহায্যের আশা করতা, এই যে ইফ যদি। তো এখানে তাহলে নিয়মটা কি আমি একটু বলে দেই, যে দেখো সেম কাজ এখানে যেমন ইফ কন্ডিশনে যেমন ইফ সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভি3 আছে, এই যে হ্যাড ভি3, এটা কিন্তু এই যে ইফ হ্যাড ভি3। তো এখানে কি বললাম আমি, যে তুমি এই ইফটা কেটে দিয়ে কি করতে পারো, হ্যাডটাকে সামনে তুলে দিতে পারো, হ্যাডটাকে সামনে তুলে দিয়ে এই ইউটা পরে বসাতে পারো। অবশ্যই এখানে ইউটা আগে ছিল, হ্যাডটা পরে ছিল, সেটা আমরা করে নিলাম কি ইউটা আগে না নিয়ে ইউটা পরে দিয়ে হ্যাডটা আগে দিলাম, বিনিময়ে কি আমাদের এই ইফটার লেখা লাগলো না। তার মানে কি বুঝলাম এটা বলো তো, কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন এটা, থার্ড কন্ডিশন। সো থার্ড কন্ডিশনে আমরা যখন পরের অংশ সমাধান করব তখন আমাদেরকে প্রথমে কিন্তু একটা সাবজেক্ট লিখতেই হবে। সাবজেক্টটা লেখার পরে তারপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসাতে হবে। তাহলে একটু খেয়াল করো, হ্যাড ইউ সট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য চাইতা বা আমার সাহায্যের অপেক্ষা করতা, তাহলে তুমি এই সমস্যা ফেস করতা না, এই সমস্যাগুলো ফেস করতা না, এই ধরনের সমস্যা ফেস করতা না। তাহলে দেখো এখানে যেহেতু তুমি আমার সাহায্যের অপেক্ষা করবা, তার মানে ফলটা কে ভোগ করবে, তুমি ভোগ করবে। এই জন্য এখানে কি লিখবা, ইউ লিখতে হবে। কি লিখতে হবে, ইউ, ইউ। তারপর ইউ লেখার পরে একটা সাবজেক্ট লেখার পরে, মানে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, এখানেও ওখানেও সাবজেক্ট থাকবে। তারপর ইউ উড হ্যাভ, WOULD, উড নট দেব আমরা, কি দেব, উড নট, ইউ উড নট হ্যাভ। তারপর কি ভার্ব 3 হয় না, এখানে V3 হয়, তাহলে ফেসড মানে মুখোমুখি হওয়া, FACED, ফেসড সাচ প্রবলেম অথবা সাচ কেজ, এই ধরনের মামলা বা এই ধরনের সমস্যা। তাহলে ইউ উড নট হ্যাভ ফেসড সাচ কেজ, যে ফেসড ভার্বের সাথে ইডি দিছি, তাহলে তোমাকে এই ধরনের সমস্যা পোহাতে হতো না যদি তুমি আমার সাহায্য চাইতা। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কাজ। তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, এটা দেখে আগে বুঝতে হবে যে এটা কোন কন্ডিশন, ঠিক আছে, এখানে কোন কন্ডিশন সেটা বুঝতে হবে। আমরা এখানে হ্যাড দেখে বুঝলাম, হ্যাড দিয়ে আবার V3 আছে, হ্যাডও আছে, V3ও আছে, এই ব্যাপারটা একটু মাথায় রেখো। আর স্যার তাহলে ইফ কই, ইফ নাই কেন, ইফ নাই এই কারণে যে ইফ থাকলে এই সাবজেক্টটা আগে থাকতো, সাবজেক্টটা ওরা মাঝখানে বসাইছে। যাই হোক, এই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা বি নংটা দেখব, এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ। এই ইন্ডোলেন্ট মানে হচ্ছে অলস, ইন্ডোলেন্ট মানে কি, অলস। যাই হোক, তো ইন্ডোলেন্ট মানে হচ্ছে এখানে অলস, লিডিং মানে কি, সে জীবনযাপন করতেছে, তাহলে সে জীবনযাপন করতেছে, অলস জীবনযাপন আর কি। তো এক কথায় আমরা এটাকে পুরোটা অর্থ করলে হয় কি, একজন মানুষ অলস বা অবসর জীবনযাপন করতেছে। যে অবসর জীবনযাপন করবে সে কি করতে পারবে না, জীবনে সফল হতে পারবে না। ক্যান নট সাকসেসড, SUCCED ইন লাইফ। এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, একজন মানুষ লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, যিনি অলস জীবনযাপন করে, ক্যান নট সাকসেসড ইন লাইফ, সফল হতে পারে না, জীবনে সফল হতে পারে না। ক্যান নট পারে না, সাকসেসড ইন লাইফ। এখন বলতে পারো স্যার এটা কোন রুলসের মধ্যে পড়ছে, এটা আসলে সম্পূর্ণ অর্থের উপর ভিত্তি করে, অর্থের উপর নির্ভর করে তোমাকে সমাধান করতে হবে, পুরোটা অর্থ করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে আমরা তো এতদিন জানতাম আইডল মানে হচ্ছে অলস,
কিন্তু এখন যেটা দেখলাম ইন্ডোলেন্ট মানে অলস বোঝায়। তো এই যে অড মিনিংটা একটু হার্ড ছিল, হ্যাঁ, যেটা মানে অপরিচিত ছিল, যেটা হার্ড না বাট অপরিচিত ছিল, যে কারণে তুমি পারবে না, এটাই স্বাভাবিক। তো এরকম ধরনের সমস্যাগুলো সমাধান করতে গেলে অবশ্যই প্রচুর অড মিনিং জানতে হয়, না হলে হবে না। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে সি নঙে। সি নঙে কি বলা আছে দেখো, স্ট্রাইক দ্য রড। এইটা হচ্ছে আমরা মূলত পড়ে থাকি যে জিনিসটা, সেটা হলো স্ট্রাইক দ্য আয়রন while it is what, মানে ঝোপ বুঝে কোপ মারো। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা না হলে হবে না। সো আমি কিন্তু বারবার একটা কথা বলি, তুমি তিন ধরনের, কয় ধরনের? তিন ধরনের জিনিস জানতে হবে এই কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্ক পাওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে তোমাকে কিছু রুলস জানতে হবে। কি জানতে হবে? কিছু রুলস জানতে হবে। দুই নাম্বার হচ্ছে তোমাকে কিছু প্রবাদ মুখস্থ করতে হবে। কি করতে হবে? প্রবাদ মুখস্থ করতে হবে, প্রবাদ বাক্য। তিন নাম্বার ওই যেমন টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়, অল দ্যাট গ্লেচার ইজ নট গোল্ড, হ্যাঁ, চকচক করলে শোনা হয় না। এই ধরনের যে প্রবাদ বাক্য খুব পপুলার, সেগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে শিখতে হবে কিছু অর্থ সহ সমাধান করতে হয়, যেখানে কোনো রুলসের কাজ হয় না, একটু অর্থ বুঝে সমাধান করলেই হয়। টেন্স বলো কিংবা অন্য যাই বলো না কেন, সেটা এখানে কাজে লাগে না। সো এই তিনটা জিনিস তোমাকে শতভাগ নিশ্চিত করতে হবে যে তুমি পারো, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? স্ট্রাইক দ্য রড, তারপর while it is what, ঝোপ বুঝে কোপ মারো, এটার অর্থ বোঝায়। ওকে, এবার চলো আমরা দেখি ডি নাম্বারে কি আছে। ডি নাম্বারে হচ্ছে, ওকে, ডি নাম্বারে বলা আছে দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি। খেয়াল করো, সেম এর আগে একটা সমাধান করেছি এবং বলেছিলাম অ্যাপোজিটিভ টাইপের, যেটা যখন আমরা মডিফায়ার করব তখন এটা জানতে পারবো। এই যে হু লাভ দেয়ার কান্ট্রি, এটা হচ্ছে কি এক্সট্রা ইনফরমেশন। তাহলে দ্য ম্যান মানুষগুলোকে, এখানে দ্য ম্যান দেখো মানুষগুলো কেন বললাম, কারণ এখানে হচ্ছে দ্য ম্যান, যদি MAN হতো ম্যান, এই ম্যান হচ্ছে সিঙ্গুলার, তার মানে একটা বুঝাইতো, তখন আমরা বলতাম কি দ্য ম্যান। কিন্তু এখন বলতেছি দ্য ম্যান, MEN। সো এই ম্যান মানে অনেক, তার মানে মানুষগুলোকে কি দেশপ্রেমিক বলা হয়, যারা দেশকে ভালোবাসে। তার মানে এখানে আমরা লিখতে পারি কি দ্য ম্যান হু আর কল্ড, the men are called patriots, who love their country। সো এইখানে পার্থক্যটা হচ্ছে দেখো, সম্পূর্ণ অর্থের উপর নির্ভর করতেছে। এই অংশটা যদি না থাকতো তারপরও কিন্তু আমাদের এই বাক্যটা দেখো রাইট হতো। কিভাবে? দ্য ম্যান আর কল্ড প্যাট্রিয়টস, মানুষগুলোকে বলা হয় কি দেশপ্রেমিক, মানুষগুলো দেশপ্রেমিক, মানুষগুলো কি দেশপ্রেমিক। তাহলে এখন এই মানুষগুলো সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিছে। কি ইনফরমেশন দিছে? হু লাভ দেয়ার কান্ট্রি, ঠিক আছে? জাস্ট প্রথম অর্থ হচ্ছে মানুষগুলো দেশপ্রেমিক, তো ওই মানুষগুলো সম্পর্কে আবার একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য বললো কি হু লাভ দেয়ার কান্ট্রি, যারা তাদের দেশকে ভালোবাসে। সো এই হচ্ছে ডি নাম্বারটা। এখন চলো আমরা ই নাম্বারে যাই। ই নাম্বারে বলা আছে বি পাঞ্চুয়াল ইন ইউর স্টাডিজ। বি হও পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল মানে কি সময়ানুবর্তিতা, সময়ের কাজ সময়ে করা, ইন ইউর স্টাডি তোমার পড়াশোনায়। তাহলে এইখানে কিন্তু এর পরের অংশ আর দেওয়া নেই, যেহেতু পরের অংশ দেওয়া নেই, তার মানে আমরা চাইলে এখানে আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা রুলস ব্যবহার করতে পারবো। কেন ব্যবহার করতে পারবো? কারণ যে রুলসের মধ্যে পড়বে সেই রুলসের মধ্যে তুমি ফালালেই হবে, হ্যাঁ। তো এখানে অনেকগুলো রুলস পড়তে পারে। সো কেমন একটা রুলস, যেমন এখানে আমরা বলতে পারি লেস্টের রুলসটা ব্যবহার করতে পারি, অর ব্যবহার করতে পারি, অথবা
এই লেস্ট এবং অর অনেকটা কাছাকাছি, এজন্য আমরা লেস্টের ব্যবহারটা শিখব, কাজে লাগবে। তো লেস্টের নিয়ম কি? লেস্ট যেখানে বসবে তারপরে একটা সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট বসানোর পরে কি বসাতে হয়? শুড অথবা মাইট বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, প্রিন্সিপাল ভার্বের একবারে বেস ফর্ম, অন্য কিছু বসানো যাবে না। সো আমরা এখানে চাইলেই কিন্তু বলতে পারি লেস্ট। তো যাই হোক, বি পাঞ্চুয়াল, সময়ানুবর্তিতা হও বা সময়ের প্রতি মনোযোগী হও, ইন ইউর স্টাডিজ, বা তোমার পড়াশোনায় আরও মনোযোগী হও, তোমার পড়াশোনার প্রতি কি সিরিয়াস হতে হবে। সো যদি তুমি পড়াশোনায় মনোযোগী হতে না পারো তাহলে প্রবলেমটা কিন্তু তোমাকেই হবে। সো লেস্ট ইউ, সাবজেক্টটা কি হবে? আগের সেন্টেন্সে যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে তাকেই কি সাবজেক্ট হিসেবে পরের বার ব্যবহার করতে হবে। এখন কে যোগ্যতা রাখে সাবজেক্ট হিসেবে বসার? যার সাথে ঘটনাটা ঘটবে বা যাকে তুমি বলবে। তো লেস্ট ইউ, তারপরে শুড বসাও, শুড, তারপর কি? ফেল, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অথবা ইউ শুড ফেল দিতে পারো, তাহলেই হবে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে অনেকটা অর্থ বলতে পারো, রুলস বলতে পারো। অর্থ জানতে হবে, রুলসও জানতে হবে। যদি তুমি নিয়মের মধ্যে ফেলো তাহলে কি, নিয়মের মধ্যে যদি ফেলতে চাও এখানে আরেকটা জিনিস বসাতে পারো, বি পাঞ্চুয়াল ইন ইউর স্টাডিজ অ্যান্ড কাট এ গুড ফিগার, গুড ফিগার ইন ইউর এক্সাম। দেখো, তাহলে এটাও কিন্তু ব্যবহার করা যায়। সো আমরা এত কিছু শেখার দরকার নেই, আমরা যে কোনো একটা দুটো শিখলেই হয়, এমনিই পারি না, তার মধ্যে আবার বেশি শিখতে যে সবই গুলাই যেতে হবে। ওকে, এবার চলো আমি একটু ছোট্ট বিরতি নিয়ে জাস্ট একটা মিনিট একটু কথা বলি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এ কমপ্লিট কোর্স, মানে একবারে পুরো কমপ্লিট করানো হবে সব টপিক। হ্যাঁ, যতগুলো গ্রামার টপিক আছে সব টপিক। প্রথম কথা হচ্ছে স্যার কোর্সের মেয়াদ কতদিন, রাইট, এবং কারা কারা ভর্তি হতে পারবে, অনেক প্রশ্ন তোমার মধ্যে থাকতে পারে। তো এটা হচ্ছে এইচএসসি 2025 এবং 26 ব্যাচের, মানে 25 ব্যাচের যারা 25 সালে পরীক্ষা যে হবে ইংরেজি পরীক্ষা, ঠিক তার আগের দিন পর্যন্ত ক্লাস হবে। এখন কথা হচ্ছে স্যার 26 ব্যাচ যারা ভর্তি হবে তারা 26 ব্যাচ পর্যন্ত কমপ্লিট করবে, মানে 25 ব্যাচ পর্যন্ত ওদের সাথে কমপ্লিট করবে, করার পরে পরবর্তীতে যদি তাদের সমস্যা থাকে সেটা সমাধান করা হবে। অর্থাৎ কেন এই কথা বললাম, কারণ যারা 25 ব্যাচের তারা কিন্তু অনেকটা হয়তো ভালো জানতে পারে, একটু ভালো সহজেই বুঝতে পারে, কিন্তু যারা 26 তারা তো বুঝবে না, তারা তো ফার্স্ট ইয়ার মাত্র, তাই না? সো তাদের জন্য একটু টাইমটা বাড়বে আর কি। যাই হোক, কোর্সের মেয়াদ কতদিন স্যার? কোর্সের মেয়াদ হচ্ছে একবারে এইচএসসি পরীক্ষা, এইচএসসি 2025-এর ঠিক আগের দিন, মানে ইংলিশ পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে আর কি। যে কোর্স ফি কত টাকা স্যার? কোর্স ফি হচ্ছে খুবই কম, মানে এই সব মিলিয়ে একবার পুরো ফুল সময় তুমি ক্লাস করতে পারবে, কোর্স ফি মাত্র 1000 টাকা। কোর্স ফি কত টাকা? মাত্র 1000 টাকা। আমি আবার একটু সুন্দর করে লিখে দেই, 1000 টাকা, ঠিক আছে? টোটালি 1000 টাকা, মানে প্রতি মাসে দিতে হবে না, টোটালি 1000 টাকা। তুমি যদি একটা টিচারের কাছে পড়ো তাহলেও কিন্তু তোমাকে মান্থলি 1000 টাকা থেকে 1500 টাকা দিতে হবে। সো তুমি মাত্র 1000 টাকায়। এছাড়া কি কি সুবিধা আছে আমি একটু পড়ে শোনাই। 2025 সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে এবং ক্লাসগুলো চলবে জুম অ্যাপে এবং প্রাইভেট গ্রুপে, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে। সকল প্রকার গ্রামার টপিক একবার 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলবে। ওকে, শেখানো হবে। 2016 থেকে 2024 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ আছে, প্র্যাকটিস ক্লাস করানো হবে। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল গ্রামার টপিক, হ্যাঁ, যদি তুমি এভাবে বোর্ড প্রশ্নগুলো সলভ করো তাহলে এই যেমন আমি এখন ক্লাস করাচ্ছি একটা, এই ক্লাসটা যেভাবে বোঝাচ্ছি এভাবেই বোঝানো হবে, এর ব্যতিক্রম কিছু না, ঠিক আছে? আর যদি খারাপ পড়াই, মাত্র 1000 টাকা, বেশি তো নিচ্ছি না, কমেন্টে যে ইচ্ছা মতো বলে চলে যাবে, অন্যরা এসে আর কেউ ভর্তি হবে না। ওকে, তারপর সপ্তাহে 3 দিন ক্লাস চলবে। প্রতিটি গ্রামার টপিকের লেকচার শিট প্রদান করা হবে সম্পূর্ণ ফ্রিতে, মানে কোর্সে ভর্তি হইলেই ফ্রিতে তুমি পেয়ে যাবে। এই লেকচার শিটগুলো কিন্তু অনেক টিচাররা পর্যন্ত নেয়, অনেক স্টুডেন্টরা নেয় এবং অনেকেই নিয়ে এটা নিয়ে অনেক সন্তুষ্ট প্রকাশ করে যে স্যার থ্যাংক ইউ সো মাচ।
এত সুন্দর করে শিটগুলো তৈরি করার জন্য, যেটা তুমি টাকা দিয়ে কিনলেও কিন্তু কিনতে হয়। সো তুমি যদি কোর্সে ভর্তি নাও তাহলে শিট নিতে পারবা চাইলে ফোন দিয়ে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, মানে তোমার অনেক প্রবলেম যখন জমে যাবে তখন প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহ পর পর সব স্টুডেন্টদের জন্য একটা সলভিং ক্লাস হবে, যেখানে শুধুমাত্র সবার সমস্যা সমাধান করা হবে। লাইভ ক্লাস রেকর্ড করা থাকবে, যা তুমি ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টপিক না বুঝলে দেখে শিখতে পারবে। মডেল টেস্ট দিতে হবে প্রতি টপিক কমপ্লিট করার পরে, যেমন একটা টপিক শেষে গ্রামারের, তারপরে তোমাকে একটা টেস্ট দিতে হবে। তারপর দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করব ইনশাল্লাহ। কমন উপযোগী সাজেশন থাকবে। এই সাজেশনটা ইনশাল্লাহ পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় খুবই উপযোগী হবে। সো এই হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে। সো আমি নিজেই পড়িয়ে থাকি, সো তুমি যদি চাও তাহলে কিন্তু ভর্তি হতে পারো। আশা করি বিস্তারিত ফোনে কথা হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। লেকচার শিট নিতে চাইলে লেকচার শিট নিতে পারো। আর মানে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা লেকচার শিট আছে, তোমার যে গ্রামারের সমস্যা তুমি সেই গ্রামারের লেকচার শিটটা এখনই কালেক্ট করে নিও, তাহলে অনেক ভালো হবে। কারণ আমার লেকচার শিটের মধ্যে সাজানো সুন্দর করে দেওয়া আছে খুব সহজভাবে, এবং সবচেয়ে বড় কথা তুমি একবার লাস্ট ইয়ার পর্যন্ত, মানে 2024 সাল পর্যন্ত তুমি বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবে। ওকে, চলো এখন আমরা ক্লাসে চলে যাই, অনেক কথা বলে ফেলেছি। এবার চলো এফ নাম্বারটা কি বলা আছে। এফ নাম্বার বলা আছে ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম। খাদ্যে ভেজাল দেওয়াটা একটা মহা পাপ আমি মনে করি। যাই হোক, এটা একটা বড় ধরনের পাপ। সো এখানে কি লেখা আছে দেখো, ইট ইজ হাই টাইম। এটাই প্রকৃত সময়। কিসের প্রকৃত সময় বলো তো? এটাই প্রকৃত সময় কি করার? এটার একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী সমাধান করার, তাই না? রুলস হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই দুটোর পরে, এই দুটোর প্রকৃত মানে এই দুটোর অর্থ হচ্ছে এটাই প্রকৃত সময় বা এখনই সময়। তাহলে এর পরে সবসময়ের জন্য V2 হবে। সবসময়ের জন্য কি হবে? V2 হবে। তুমি অর্থ অনুযায়ী যেটাই লেখো না কেন V2 বসাতে হবে। আচ্ছা, এখন এইখানে বলা হয়েছে মূলত ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে, রাইট? তো ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে যেহেতু বলা হয়েছে ইট ইজ হাই টাইম, এটাই প্রকৃত সময়। কি করার প্রকৃত সময়? এটাই ইট ইজ হাই টাইম আমরা এটা স্টপ করব অথবা প্রিভেন্ট করব, মানে এটা দমন করা, প্রিভেন্ট করা বা থামানো। তাহলে আমরা বলতে পারি এই সাবজেক্ট সবসময় লিখতে হবে। হ্যাঁ, সাবজেক্ট লিখে তারপর কিন্তু সাবজেক্ট লিখে তারপর ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট লিখলাম, এটা আমাদেরই কাজ, আমাদেরই কি করতে হবে? স্টপড অথবা ব্যবস্থা নিতে হবে। টেকের পাস্ট ফর্ম কি? টুক। মানে যেহেতু V2 বসাইতে বলছে, সো উই টুক স্টেপস। আমাদের ব্যবস্থা নেওয়া উচিত ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে, তাই না? এগেইনস্ট দিস প্রবলেম। অনেক কঠিন হয়ে গেল, আমি একটু সহজ করে দিচ্ছি। এটা যারা একটু হার্ড করে লিখতে পারবে তাদের জন্য। উই টুক স্টেপস এগেইনস্ট দিস প্রবলেম। এখন চলো আমরা একটু হার্ড লাইনে চলে যাই। হ্যাঁ, আমাদের হার্ড লাইনটা হচ্ছে কি? খেয়াল করো, হার্ড লাইনটা হচ্ছে এটা অনেক বড় সেন্টেন্স, আর সহজে করলে কিভাবে সমাধান করব? উই স্টপড অথবা উই প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্টেড ইট দিতে পারো, রাইট? উই প্রিভেন্টেড ইট দিতে পারো, অথবা উই প্রিভেন্টেড দিস ক্রাইম দিতে পারো। অনেক অ্যান্সার করা যায়, অনেক। এগুলো মানে একটার পিছে 2-3টা করে অ্যান্সার হয়, অনেক অ্যান্সার হয়। তুমি অর্থ অনুযায়ী যেটা দিবা সেটাই রাইট হয়ে যাবে। যাই হোক, চলো এখন আমরা পরেরটাতে চলে যাই। এফ এর পরে জি আছে। জি নাম্বারে বলা আছে দেখো, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। হ্যাঁ ভাই, তোমার হচ্ছে চাইল্ডহুড, শিশুকাল, স্বর্ণের যুগ, জীবনের স্বর্ণের যুগ বলা হয় শিশুকালকে। যাই হোক, তারপর ওখানে আছে আই উইশ, একটা রুলস আছে। আই উইশের পরে কি হয় বলো? আই উইশ এর পরে ওয়ার বসাবা, তারপরে অর্থ অনুযায়ী
যে কোনো নাউন প্রোনাউন ওয়ার্ড বসিয়ে শেষ করে দিবা। তার মানে তোমাকে মূল রুলস যেটা মনে রাখতে হবে, আই ওয়ারটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে লিখবো কি, আই উইশ, আই ওয়ার কি, এ চাইল্ড, এ চাইল্ড, মানে আমার ইচ্ছা হয় আমি আবার শিশু হয়ে যাই, কারণ শিশু বয়সটা স্বর্ণের বয়স, মানে স্বর্ণের যুগ। হ্যাঁ, জীবনের শিশুর যে কালটা থাকে ওই কালটাই হচ্ছে স্বর্ণমুখর সময় বলা যায়। এখন চলো আমরা চলে যাই পরেরটাতে। এইচ নাম্বারে খুব গুরুত্বপূর্ণ একটা রুলস আছে। এইচ নাম্বারে যে রুলসটা দেখতে পাচ্ছ, সেখানে রুলসটা পুরোটা দেয়নি ওরা, মানে তোমাকে জাস্ট টেস্ট করতে চাইছে যে তুমি কতটুকু পারো। তাহলে এই রুলসটা হচ্ছে কেমন রুলস আমি বলি, নো সুনার হ্যাড ডট ডট দেন, তারপর স্কার্সলি, হার্ডলি। তাহলে নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, এই তিনটা রুলসের কথা মনে রাখতে হবে তোমাদেরকে। এটার অর্থ হচ্ছে তে না তে, সবগুলোর অর্থ কি, তে না তে। এবং এই হ্যাড আমরা তো জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে কিন্তু V3 হয়। তো এখানেও হ্যাড, এখানেও হ্যাড, এখানেও হ্যাড, এই হ্যাড তিনটার পরে V3 হওয়ার কথা, সেই অনুযায়ী কিন্তু এখানে V3 হয়েছে। এবং এর পরে হবে কি, V2, V2, V2। তবে সবার আগে একটা সাবজেক্ট বসাতেই হবে, সাবজেক্ট দিয়ে V2 বসাতে হবে। তো আমাদের এই অংশটা সমাধান করা আছে, দেখো স্কার্সলি হ্যাড উই গট, দেখো এটা হচ্ছে V3, এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ওই যে হ্যাড, তারপর হচ্ছে এখানে স্কার্সলি, তাহলে স্কার্সলি হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর V3। আউট অফ হোম, এখন ঘটনা হচ্ছে গট আউট একসাথে আছে, একটা গ্রুপ ভার্ব। তাহলে স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, আমরা বাসায় ফিরতে না ফিরতেই আমাদের মা কান্না করে দিয়েছিল। তাহলে হোম, আওয়ার মাদার কি হবে এখানে, ও ইউ আর, আওয়ার মাদার, এই যে এটা হচ্ছে সাবজেক্ট। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, আমরা বাসায় ফিরতে না ফিরতে আওয়ার মাদার স্টার্টেড ক্রাইং। এই যে স্টার্টেড হচ্ছে V2 আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে খেয়াল করো, আওয়ার মাদার স্টার্টেড ক্রাইং। তো এই হচ্ছে মানে আমরা বাসায় ফিরতে না ফিরতেই, ফেরত আসতে না আসতে আমাদের মা কান্না করা শুরু করেছিল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এইচ নাম্বারটা। আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, আমি মানুষটাকে চিনি, এটা একবার অর্থ, জাস্ট তুমি অর্থ না পারলে কোনো লাভ নেই। আমি মানুষটাকে চিনি যে, হু কি, অর্থ দিয়ে তুমি যেটা ইচ্ছা সেটা লিখে দাও, হু ক্লাইম্বড, এটা সম্পূর্ণ অর্থ অনুযায়ী হু ক্লাইম্বড এভারেস্ট, তুমি বসাই দিতে পারো, ঠিক আছে। হু ক্লাইম্বড দ্য ট্রি, যে কোনোটা দিতে পারো। তাহলে আই নো দ্য ম্যান হু ক্লাইম্বড এভারেস্ট, যে এভারেস্টে উঠেছিল আমি মানুষটাকে চিনি। তাহলে এই হচ্ছে আমাদের আই নাম্বারটা। এখন আমরা চলে যাব হচ্ছে জে নাম্বারটাতে। যে নাম্বারে ছিল কি, দেখো হি ফেইন্স অ্যাজ দো। এখন এই ফেইন্স মানে হচ্ছে ভান করা, এটার অর্থ কিন্তু তুমি জানো না, এতদিন তোমরা শিখছো অভিনয় করা, হ্যাঁ, কথা বলা, এখানে অনেক টক্স থাকে, অনেক সময় হচ্ছে অ্যাক্টস থাকে, অনেক কিছু থাকে। তো এখন হি ফেইন্স, সে অভিনয় করে, অ্যাজ ইফ, যেন। তো এখানে একটা রুলস আছে, আমি রুলসটা একটু লিখে নেই। সিন্স মাঝখানে যদি এমন থাকে, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ দো, এইগুলোর ক্ষেত্রে এর আগে যদি হ্যাভ, হ্যাজ, এই হ্যাভ হ্যাজ অথবা জাস্ট ভি অন হয়, হ্যাঁ, হ্যাভ হ্যাজ দিয়ে আবার V3 থাকবে, হ্যাঁ, আর শুধু ভি অন হতে পারে, অথবা হ্যাভ হ্যাজ দিয়ে V3 হতে পারে। তাহলে অপর প্রান্তে চোখ বন্ধ করে সাবজেক্ট লিখে V2 দিবা, কি দিবা, V2 দিবা। এবার এ পাশে যদি সাবজেক্ট দিয়ে V2 থাকে, এখানেও সাবজেক্ট থাকবে না এমনটা না, এখানেও সাবজেক্ট থাকবে। তো সাবজেক্ট দিয়ে V2 যদি এখানে হয়, তাহলে ও পাশে হবে হচ্ছে সাবজেক্ট দিয়ে হ্যাড দিতে হবে, তারপর V3 দিতে হবে। খেয়াল করছো,
V3 দিতে হবে। তাহলে এখন বলো আমাদের এটা কোন রুলসে পড়ছে, প্রথম শর্ত নাকি দ্বিতীয় শর্ত? হি ফেইন্স, এস আছে যেহেতু তার মানে শিওর এটা প্রথম শর্ত, V1 এ আছে, সাবজেক্ট দিয়ে V1 এ। তাহলে পরের অংশে আমরা যা লিখি সেটা ভার্ব 2 তে লিখব। তাহলে কি লিখব? হি মানে তার হি ফেইন্স মানে সে যেহেতু অভিনয় করতেছে তাহলে পরের বার সাবজেক্ট সেই হবে। হি ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রক হিজ লেগস, তার পা গুলো ভেঙে গেছে। সে এমন ভান ধরে, এমন অভিনয় করে বা এমনভাবে কথা বলে যেন তার পাগুলো ভেঙে গিয়েছে। তো এই হচ্ছে কাজ, এটা হচ্ছে আমাদের লাস্টেরটা ছিল। সো তুমি যদি লেকচার শিট নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো। খুব শীঘ্রই যত দ্রুত পারো তুমি নিয়ে নাও লেকচার শিট, তাহলে তোমার জন্য উপকার হবে এবং কোর্সে ভর্তি হতে পারলে তো আরও ভালো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে একটা ছোট্ট কাজ করো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো, মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো। আর তুমি যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।